প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে আজ ঢাকার হাতির ঝিলের প্রকল্প এলাকায় বেআইনিভাবে গড়ে তোলা বিজিএমইএ এর ১৬ তলা ভবন ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। এবং বিজিএমইএ ভবন অনেকের কাছেই ছিল ক্যান্সারের মতো, এবং প্রধানমন্ত্রী ওই ভবনকে বলেছেন বিস্ফোরা। আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ক্ষমতা, দম্ভ আর নানা চেষ্টায় টিকিয়ে রাখতে ব্যর্থ এই ভবন বিস্ফোরা শেষ পর্যন্ত ভাঙতেই হচ্ছে। এ নিয়ে আমাদের আজকের আয়োজন আমরা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি হাতির ঝিলের বিস্ফোরা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আছেন স্থপতি মোবাশ্বের হোসেন এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই একটি বিশেষ দিনে, যে আদালতের রায় আমরা যেটা দেখলাম। আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, আমরা রিপোর্টটি দেখে এসে তারপর আলোচনা আসবো। ভবন বাঁচাতে বিজিএমইএ কর্তৃপক্ষের কাছে শেষ সুযোগ ছিল আপিলের রায়ের পুনর্বিবেচনা। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ তাও খারিজ করে দেন। শুনানিতে আপিল বিভাগ বলেন, জলাশয়ের ক্ষতি করে এমন ভবন বানানোর আগেই ভাবা প্রয়োজন ছিল। যত গুরুত্বপূর্ণ ভবনই এখানে তৈরি হোক না কেন, সেটা ভাঙতেই হতো। যারা নাকি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, সবারই উচিত ছিল এই ব্যাপারটা নিয়ে তখনই মাথা কামানো। কিন্তু আমরা অনেক ব্যাপারেই আমরা জাগ্রত হই সময় পার হয়ে যাওয়ার পরে। এটি হলো সমস্যা। আপিলের রায়ে ভবন ভাঙার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৯০ দিন। বলা হয়েছিল বিজিএমইএ কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে ভবন না ভাঙলে রাজুক ভবনটি ভেঙে ফেলবে। রিভিউ খারিজের আদেশের সময় বিজিএমইএ এর আইনজীবীরা বলেন, ভবনটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় আছে, এগুলো সরিয়ে ভবন ভাঙতে ৩ বছর সময় লাগবে। এজন্য ৯০ দিনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন তারা। এখন প্রশ্ন হলো যে শিফট করার ব্যাপারে বা ভাঙার ব্যাপারে কতদিন সময় দেওয়া হবে। এই ব্যাপারে আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে বলেছে দরখাস্ত দেওয়ার জন্য। তারা দরখাস্ত দিলে এই ব্যাপারে কতদিন ওনারা সময় দিবেন এটা বিবেচনা করবেন। অ্যাটর্নি জেনারেলও মনে করছেন ভবন ভাঙতে ১ বছর সময় দেয়া যেতে পারে। রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তার এমন মনোভাবে হতাশা প্রকাশ করেছেন এ সংক্রান্ত শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পালনকারী আইনজীবী রাজুক কিন্তু আপনাদের মিডিয়ার সামনেই বলেছে যে তারা এই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত, তাদের টাইম টেবিল শেষ হলেই তারা করবেন, এবং সেই প্রস্তুতি রাজুকের আছে এবং মন্ত্রীও বলেছেন। সব মিলে এই আইনজীবী মনে করছেন বিজিএমইএ ভবন ভাঙা এখন শুধু সময়ের ব্যাপার। তবে সেই সময়কে এগিয়ে আনতে পরিবেশবাদীদের এ সংক্রান্ত শুনানিতে পক্ষভুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যেহেতু আমি এখানে হাইকোর্টে অ্যামিকাস কিউরি ছিলাম এবং সেখানে আমি কিন্তু দাঁড়িয়ে বলেছিলাম যে এটা রাজুকের চেয়ারম্যানের সঙ্গে আমাদের তথ্য আছে যে তিনি বলেছেন প্রস্তুত আছেন, যেহেতু অ্যাটর্নি জেনারেল বলেছেন রাজুক রেডি না, সময় লাগবে। সেই কারণে তখন কোর্ট বলেছেন আপনি তো পক্ষ না। তা আমি আহ্বান জানাবো আপনারা যারা পরিবেশবাদী আছেন তারা এই মামলায় এসে পক্ষ হয়ে অন্তত একটা কন্টেস্টিং পজিশনে আপনারা আসুন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী আশিকুর রহমান অপুর রিপোর্টটি দেখছিলাম। আমি প্রথমেই একটু অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে আপনার কাছে একটু আসতে চাই। সেই ২০১১ সালের ৩ এপ্রিলে ফিরে যেতে চাই, যখন আপনি এবং বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়েছিলেন, এবং রায়ের পর্যবেক্ষণে আপনি বলেছিলেন যে বিজিএমইএ ভবনটি হাতির ঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো। দীর্ঘ ৬ বছর পর আমরা জানি যে সেই রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেছিল বিজিএমইএ, এবং সেই আপিলের আবেদন খারিজ করে দিয়েছে আজ আপিল বিভাগ। অর্থাৎ এই ভবনটি ভাঙাটা এখন সময়ের ব্যাপার। এই ৬ বছর পর সেই ক্যান্সার উৎপাটন হতে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? কেন ৬ বছর লাগলো সেটা তো একটা বড় প্রশ্ন। এটা আমরা রায় দিয়েছিলাম ২০১১ সনে, এরপর তো ৬ বছর লাগাটা দুঃখজনক। এর অনেক আগেই এই ভবনটি, যে ভবন সম্পর্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি একটি, আমরা যে শুধু ক্যান্সার বলেছি তা নয়, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এটি এই হাতির ঝিল প্রকল্পে একটি বিস্ফোরা। আসলে কিন্তু বিস্ফোরা, দেখুন, একটি স্বাভাবিক দেহে যখন একটি ক্যান্সারাস সেল গঠিত হয় তখন সেটা কি হয়, সমস্ত শরীরকে নষ্ট করে দেয় না? তো হাতির ঝিলের অবস্থা কিন্তু তাই। হাতির ঝিল দিয়ে আমি যখন চলাফেরা করি, আমাকে চলাফেরা করতে হয়, আমার যাত্রাপথ ওঠেই, তখন আমার চণ্ডীগড় শহরের কথা মনে হয়।
ভারতের চণ্ডীগড়ে, একটি সুন্দর নতুন শহর, খুব সুন্দর, নিখুঁত, পরিষ্কার পরিচ্ছন্ন। হাতিরঝিল প্রকল্পটি, যে প্রকল্পটি বর্তমান সরকার করেছেন আমাদের সেনাবাহিনীর সহায়তা নিয়ে, অত্যন্ত সুন্দর একটি, আমি উপশহরই বলবো, উপশহর। সেইখানে এই ভবনটি একটি কি বলে অসুন্দরের একটি সোর্স হিসাবে বসে আছে। এখানে আমার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সাপমোচন গীতনাট্যে উনি বলেছেন, একটা কথা আছে যে একজন কুশ্রী কেন রসভঙ্গ করলো, বুঝলেন? তো সেই ওই কথাটাই, এই সুন্দর জায়গাটা একটি কুশ্রী ভবন কেন পুরো জায়গাটার সৌন্দর্য বিনষ্ট করছে, এখনও করলো। তো এখন এইখানে আপনাদের আমি প্রথমেই বলি, যখন মামলাটি আমরা নিলাম, আমরা কিন্তু এই মামলাটি নিয়েছিলাম সুমোটো, অর্থাৎ আমরা স্বপ্রণোদিত হয়ে মামলাটি শতপ্রণোদিত হয়ে মামলাটি পত্রিকার রিপোর্টের ভিত্তিতে আমরা এই মামলাটি গ্রহণ করেছিলাম। তখন আমাদের কাছে বেশ এবং আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল কয়েকজন, তার মধ্যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ অন্যতম, রেজওয়ানা চৌধুরী বেলার, ব্যারিস্টার ফিদা কামাল, তারপরে ইকবাল, যিনি এখন বর্তমানে বিচারপতি হয়ে গেছেন, এরা, এবং আমার সেই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তাদের সহায়তা ভীষণভাবে আমরা পেয়েছি। সেইখানেই প্রথম প্রশ্নটি ছিল এই জায়গার মালিক কে, মালিকানা নিয়ে। কারণ এখানে আমি একটু সময় নিচ্ছি, ওনারা তো বলবেন। আইনটা হলো, আইন কিন্তু খুব পরিষ্কার, সরকার জনস্বার্থে অন্যের জমি অধিগ্রহণ করতে পারে, এটা কিন্তু আইন। কিন্তু অধিগ্রহণ করাটা খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আপনার জমি, এটা আপনার মৌলিক অধিকার, সেই অধিকার খণ্ডন করা না অনেকটা, সেটাও শুধু করা যায় জনস্বার্থে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্টে। এর বাইরে কিন্তু কারোর জমি অধিগ্রহণ করার ক্ষমতা কারোর নেই। এবং আইনটা হলো যে আপনি যেটুকু জমি অধিগ্রহণ করবেন, সেই জমি যে উদ্দেশ্যে অধিগ্রহণ করলেন, সেই উদ্দেশ্যের যদি সেই পুরো জমিটা ব্যবহৃত না হয়, তাহলে যেটুকু বাকি আছে সেই জমিটুকু কিন্তু ফেরত দিতে হবে তাদের কাছে, যারা আদি মালিক ছিল সেই জমির। অথবা অল্টারনেটিভ আছে একটা, সেই জমিটা অন্য একটি জনহিতকর কার্যে ব্যবহার করতে হবে, আরেকটি পাবলিক ইন্টারেস্টে ব্যবহার করতে পারবে, কিন্তু আপনি কোনো ব্যক্তি বিশেষকে জমি দিতে পারবেন না, কোনো অবস্থায় না। কিন্তু আমরা তো যতটুকু জানি যে এই জমিটি কেনা হয়েছিল, বিজিএমইএ কিনেছিল। বিজিএমইএর কেনার কোনো এখতিয়ারই ছিল না, এবং যার কাছ থেকে কিনেছে বলে তারা রপ্তানি ব্যুরো কোনোদিন মালিকানা ছিল না। রপ্তানি উন্নয়ন ব্যুরো পেয়েছে বাংলাদেশ রেলওয়ের যে এই জমিটি, যেহেতু আমি মামলাটি শুনেছি, আমার পুরো ইতিহাস 6 বছর হয়েছে, তারপরে আমার মনে আছে, সেটা হলো জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল রেলওয়ের জন্য, রেলওয়ের উদ্দেশ্যে। পুরো জমি রেলওয়ের কাজে লাগেনি, ব্যবহার হয়নি। তখন অন্যায়ভাবে, বেআইনিভাবে এই রপ্তানি উন্নয়ন ব্যুরোকে এই জমি দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, যেটা ছিল প্রথম আইনের খেলাফ, বুঝলেন? এটা কিন্তু সকলেই জানে, যে কোনো মোটামুটি আইনজ্ঞ সকলেই জানেন। কারণ এই যে আইনটা, অধিগ্রহণের যে আইন, এটা নতুন আইন না, এটা বেশ যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু যে কালকে একটা আইন হয়েছে তা কিন্তু নয়, যুগ যুগ ধরে চলে আসছে যে আপনার অধিগ্রহণ, যে পারপাসে আপনি অধিগ্রহণ করেছেন, সেই পারপাসে জমিটা না লাগলে যার জমি তাকে ফেরত দিতে হবে, অথবা অন্য কোনো ফেরত দেওয়ার ইতিহাস কিন্তু বাংলাদেশে অনেক আছে না, এটা তো আইন। অথবা আপনার এটা ব্যবহার করতে হবে আরেকটি জনহিতকর কাজে। এইখানে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে দেওয়ার কোনো এখতিয়ার কারোরই ছিল না, বুঝলেন, রেলওয়ে জন্য করেছে। আচ্ছা, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো একটা প্রাইভেট বডি, বিজিএমইএ, তাদের কাছে দিয়ে দিল এই আপনার ফ্রডের উপরে ফ্রড। আমি কিন্তু রায় এই কথাটা, ফোর্জারি কথাটা, মানে যেটা আমি জালিয়াতির কথাটা বলি, আসলে কিন্তু একটা জালিয়াতের মাধ্যমেই এই জমিটা বিজিএমইএ গ্রহণ করেছিল, যেই জালিয়াতির আরো গভীর সাজা হওয়া উচিত বলে আমি মনে করছি। আমি একটু সময়সীমার বিষয়ে একটু আসতে চাই। আমরা যতটুকু জানি যে 2013 সালের 19 মার্চ ভবনটি ভেঙে ফেলতে হাইকোর্টের দেয়া 69 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়, এবং ওই রায়ে কিন্তু বলা হয়েছিল যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের 90 দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে হবে, এবং যদি বিজিএমইএ না ভাঙে তাহলে রাজুককে ভেঙে ফেলতে হবে, এবং রাজুক ভাঙলে সেটার খরচ বিজিএমইএ দিবে। কিন্তু তারপরও কিন্তু সেটা দেওয়া হয়নি, এবং আজ যে বিষয়টি যে কতদিনের মধ্যে ভাঙতে হবে এই ভবন, এটা কিন্তু আজকে এই খারিজ হয়ে যাওয়ার পর কার্যালয় সরিয়ে নিতে ভবনটি ভাঙতে কতদিন সময় লাগবে তা জানিয়ে বিজিএমইএ
বিজিএমকে একটি আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত, এবং বৃহস্পতিবার শুনানি করে আপিল বিভাগে এই বিষয়ে আদেশ দেবে বলে জানা গেছে। শুনেন, রিভিউতে এই ধরনের কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। রিভিউ হয় রিজেক্টেড, না রিভিউ অ্যাকসেপ্টেড। রিভিউতে আপনার তারা 3 বছর চাইলে আপনি 3 বছর দিয়ে দেন, আর 3 বছর চাওয়াটা একটা অ্যাবসলিউটলি একটা হরেন্ডাস একটা। এবং এখানে আমি এখানে বিজিএমের আইনজীবী অনেক কিছু বলতে পারেন, অ্যাটর্নি জেনারেলের মতামতের সাথে আমি সম্পূর্ণ বিমত পোষণ করছি। কেন অ্যাটর্নি জেনারেল এই কথা বলেছে আমি ঠিক বুঝতে পারছি না। অ্যাটর্নি জেনারেল কাকে রিপ্রেজেন্ট করে? বিজেপিকে রিপ্রেজেন্ট করে না সরকারকে রিপ্রেজেন্ট করে? এইটা একটা মারাত্মক প্রশ্ন কিন্তু। কারণ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটি একটি বিস্ফোরা, সেখানে অ্যাটর্নি জেনারেল কার নির্দেশে কোর্টে বললেন যে 1 বছর দিতে হবে? এটা তার সম্পূর্ণ অন্যায় একটা আবদার করেছেন, এবং এখানে কোনো স্কোপই নেই যেখানে রিভিউতে আপনার 1 বছর সময় দেওয়ার বা সুযোগ দেওয়ার। রিভিউতে মানে ইয়েস অর নো। এখানে অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন সেটা সম্পূর্ণ একটা আনডিজায়ারেবল, একটা অবাঞ্ছিত একটা যুক্তি। কেন উনি 1 বছর বলবেন? সেখানে অনেক প্রশ্ন এসে যায় কিন্তু, যে কোন যুক্তিতে উনি 1 বছর উদ্দেশ্যটা কি? আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো এটা একটা গেম আছে মানিক ভাই, এটা देयर इज अ गेम बिहाइंड। আমি তাই মনে করছি কিন্তু, কারণ আমি বলি আমরা 6 বছর আগে আদেশ দিয়েছি, 6 বছর বিজেপি বসে রইল, তারা কি পারতো না? আর সরাতে 3 বছর লাগে বা 1 বছর লাগে সরাতে? একদিনে সরানো যায় এখানে। আর আরেকটা জিনিস দেখেন, আমরা যখন মামলাটি শুনি তখন আমরা কিন্তু সমস্ত খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নিয়ে দেখেছি ওইখানে বিজিএমের কিছু 10%ও নাই, তারা সব বিক্রি করে দিয়েছে ব্যাংকের কাছে, এর কাছে। আমরা কিন্তু খবর নিয়েছি, অনেক ভাড়া করা প্রতিষ্ঠান আছে, বিক্রি হয়ে গেছে প্রতিষ্ঠান আছে। বিজিএমের খুবই মিনিমাম ইন্টারেস্ট আছে ওইখানে। আর বিজিএমএ অন্যায়ভাবে যেটা করেছে, তারপরে তারা আবদার করছে 3 বছর দিতে। এবং এখানে আমি আরেকটা কথা বলি, তাদের এই যে কথা আমরা আইন মানবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা মারাত্মকভাবে আপত্তিকর কথা। আইন মানতে তোমরা বাধ্য। তাদের ভাষায় মনে হচ্ছে যে তারা আইন মানবে কি না মানবে তাদের উপর নির্ভর করে। দেখুন, দেশে একমাত্র মহামান্য রাষ্ট্রপতি ছাড়া হাইকোর্টের আদেশ, সুপ্রিম কোর্টের আদেশ মানতে সবাই বাধ্য। সুতরাং এটা আমরা আইন মানবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই ধরনের মন্তব্য করাটাই একটা আদালতে অবমাননা। কারণ তারা আইন মানতে বাধ্য, তারা আইন মানতে বাধ্য, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য। এখানে তাদের তো কোনো চয়েস নাই, বুঝলেন? তারা বললো, কি বললো আমি দেখলাম সন্ধ্যায় টেলিভিশনে, আমরা আইন মানবো। আরে তোমরা আইন মানতে বাধ্য, তোমরা মানবা কি না মানবা এটা কি তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে নাকি? বা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য তোমরা। জি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে আসতে চাই। এই যে র্যাঙ্কস ভবনের পর বিজিএমএ ভবন ভাঙতে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? এবং প্রধানমন্ত্রী এটাকে বিস্ফোরা বলেছিলেন, আমরা জানি। জি, সেটা আমরা জানি। এখন অনেকে যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলেই তো এই ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। আমি সেই জায়গায় আসছি। এবং কেন তখন নগরের সৌন্দর্য বা বৈধ অবৈধ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়নি? আমি একদম পুরো তথ্যটি বলি, কারণ বিস্ফোরা শব্দটি আমার সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথাটি এসেছিল। 2013 সালের 20 ফেব্রুয়ারি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস এর বাংলাদেশের জীবনে প্রথম কনফারেন্স হয়েছিল, যেটার প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি তখন কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস এর প্রেসিডেন্ট। তো প্রধানমন্ত্রীর পাশে বসে থেকে, যেহেতু আর্কিটেক্টদের নিয়ে কাজ হচ্ছে, প্রধানমন্ত্রীর পাশে বসে থেকে এক পর্যায়ে আমি বললাম, নেত্রী, আপনারা 2 প্রধানমন্ত্রী যদি কিছু কিছু অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে যান, তাহলে আমরা কাজ করব কিভাবে? তো উনি মনক্ষুণ্ণ হলেন। আমি তখন বললাম, এই যে উনি জিজ্ঞেস করলেন যখন, আমি তখন বললাম, এই যে বিজিএমএ ভবন আপনি ফাউন্ডেশন দিয়েছেন, আরেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, তাহলে এই ঘটনাটি কিভাবে ঘটলো? এবং এই মুহূর্তে আপনার সাথে আমি আলাপ করছি, এখন পর্যন্ত এটির প্ল্যান পাস করা হয় নাই। তখন কিন্তু অলরেডি এটাকে অবৈধ ডিক্লেয়ার করা হয়েছে, অ্যাপিল হয়েছে। রাজুকের পক্ষ থেকে তো বরাবরই বলে আসছে আমি যে তো বলিনি, আমার মনে তথ্যটি সবার জানা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য দেওয়ার কথা, কারণ প্রচুর বিদেশি ডেলিগেট ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে যেহেতু এটাকে ইংলিশে ট্রান্সলেশন করে সবাইকে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এতই ক্ষুব্ধ ছিলেন এই ঘটনাটির কারণে, উনি বক্তৃতার এক পর্যায়ে লিখিত বক্তৃতা বন্ধ রেখে উনি এই বিজিএমই ভবনের উপরে বললেন যে বাংলাদেশের বুকে বিজিএমই ভবন একটি বিস্ফোরা। তারপরে উনি বিভিন্ন তথ্য দিলেন। এই তথ্যর পরিপ্রেক্ষিতে আমি আজকে যে কথাটি বলতে চাবো, এবং মাননীয় বিচারপতির কাছে আমি এইগুলির কিছু সমাধানও খুঁজতে চাবো, সেটি হচ্ছে যে বিজিএমই ভবনে ফাউন্ডেশন দিয়েছেন এক প্রধানমন্ত্রী, আরেক প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তাহলে এই 2 প্রধানমন্ত্রীকে এই জায়গায় নিয়ে এসছে কারা? প্রধানমন্ত্রীর অফিসে
কোটি কোটি টাকা স্যালারি যারা নেয়, বাংলাদেশের সবচেয়ে উচ্চ গণ্যমান্য ব্যক্তি, তারা দুই প্রধানমন্ত্রীকে অসত্য, অগ্রহণযোগ্য তথ্য গোপন করে, সঠিক তথ্য গোপন করে ওনাদেরকে এখানে পাঠিয়েছেন, যার ফলে এই দুই প্রধানমন্ত্রী এই অন্যায় কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। শুধু এখানেই শেষ না, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে একটু আগে যে কথাটি আসলো জালিয়াতির মাধ্যমে জমি পাওয়া, এই তথ্যগুলি কিন্তু সমস্ত পত্রপত্রিকায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যখন আসলেন আমাকে বললেন যে ঠিক আছে, আমি বললাম যে নেত্রী বক্তব্য তো ঠিক আছে, ফোড়া অপারেশন করার ব্যাপারে তো সিদ্ধান্ত হয় নাই। সাথে সাথে উনি বললেন এটা বিচারালয় আছে, বিচার সঠিক সিদ্ধান্ত নেবেই। এই যে আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এখন বিজিএমই ভবনের নেতৃস্থানীয় ব্যক্তিরা যে কথাগুলি বলছেন যে বাংলাদেশের ইমেজ নষ্ট হবে, তাহলে এই যে অবৈধ ভবন, এখন যদি আমি বিরাট করে ওইখানে সাইনবোর্ড দেই ইহা একটি অবৈধ ভবন, সারা এবং পৃথিবীর সব ভাষাতে যদি আমি লিখি এবং সারা বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তি যারা এখান থেকে বিজেপি থেকে প্রোডাক্ট নেয় তাদের কাছে কি ইমেজ এটা বৃদ্ধি পাবে, না এখান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা কালকে সকালের ভিতরে চলে যেয়ে নিজেদেরকে সুস্থ সুন্দর করে যদি উপস্থাপন করতে পারে, সেটাই তো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে ভুল করেছিলেন, উনি কিন্তু এটাকে বিস্ফোরা বলে সেখান থেকে উনি কিন্তু সরে এসেছেন। এই জিনিসগুলি আমি এখানে একটু, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভুল করেননি, তাকে ভুল বোঝানো হয়েছিল। কারণ উনি তো এক্স্যাক্টলি, ওনাকে কেউ যদি আইনটা বোঝাতো যে এই জমির মালিক বিজিএমএ নয় এবং এইখানে প্ল্যান পাস করা হয় না, এখানে জলাধর আইন ভঙ্গ করে, নকশা আইন ভঙ্গ করে বিল্ডিং করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী একজন বিশ্ব নেত্রী, কিন্তু উনি নিশ্চয়ই উনি আসতেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, প্ল্যান পাস করা হয়নি কিন্তু তারপরে তো 16 তলা ভবন হয়েছে। রাজুকে আমি ওই জায়গাতেই আসছি, একটি প্ল্যান পাস না করা বিল্ডিং পৃথিবীতে, আমি একটি পরিষ্কার কথা বলতে চাই, পৃথিবীর বহু কাজ অন্ধকারে করা যায়, গোপন করে করা যায়, একটি কাজ এখনো আবিষ্কার হয় নাই যেটা গোপনে করা যায়, দ্যাট ইজ কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং। ইভেন মাটির নিচে, পানির নিচে, 1000 ফুট নিচে যদি আমি কনস্ট্রাকশন করি, স্যাটেলাইট থেকে এখন দেখা যায় যে ওখানে কিছু মালামাল আসলো তারপরে ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড। সো এই তথ্যটি কোথায়? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করেন, যেখানে রাষ্ট্রপতি বসবাস করেন, যেখানে প্রধান বিচারপতি বসবাস করেন, সেই শহরের কেন্দ্র বিন্দুতে এত বড় একটি অন্যায় কাজ দিনের পর দিন হলো। এই 16 তলা বিল্ডিং তো 16 মিনিটে হয় নাই, রাজুকের কোনো নেতা দেখারই সুযোগ পান নাই, এই কথা তো বলার সুযোগ নাই। বিজিএমই কে ধরার পাশাপাশি আমি মনে করি, আমি ভাইয়ের কাছে জানতে চাবো যে যারা এই কাজে বিজিএমই কে উৎসাহিত করেছে, বিজিএমই কে মদত জুগিয়েছে, বিজিএমই কে যদি আরো ভালোভাবে বলি যে বিজিএমই কে সঠিক তথ্য গোপন করেছে, তাদের বিচারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এই কাজটি রাজু কোনোভাবেই বলতে পারে না 16 তলা বিল্ডিং আমি দেখতে পাই নাই। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, আমরা শুনানির সময় আমরা রাজুকের সেই সময়কার চেয়ারম্যান, ওনার নাম বোধহয় নুরুল হুদা ছিল নাকি, ইঞ্জিনিয়ার নুরুল হুদা, সেই সময় যে চেয়ারম্যান, ওনাকে আমরা তলব করেছিলাম হাইকোর্টে, এবং উনি পরিষ্কার ভাষায় একেবারে আনকোয়ালিফাইড ল্যাঙ্গুয়েজে উনি বলেছেন যে পুরো জিনিসটা নকশার ব্যাপারে, মালিকানার ব্যাপারে উনি কথা বলেননি, উনি আইনজ্ঞ নন, কিন্তু নকশার ব্যাপারে উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে নকশা বহির্ভূতভাবে, উনি তো তখন ছিলেন না চেয়ারম্যান। আচ্ছা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি দেখলাম এক জায়গায়, পরে দেখি এটা আরেক জায়গায়, হ্যাঁ, মানে ভূতর কাহিনীর মতো, যে যেখানে দেখলাম পরের দিন দেখি আর সেখানে নয়, বুঝলেন? এই ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে এই ভবনটি করা হয়েছে। সুতরাং তারা আদালত থেকে কোনো ধরনের আপনার রিলিফ পেতে পারে না, এখানে পুরো জিনিসটাই ফ্রড। এখানে আমি ভাইয়ের সাথে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে তৎকালীন দুই প্রধানমন্ত্রীর সময়ে প্রধানমন্ত্রী অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, এবং রাজুক, ওই সময়ের রাজুক, এই মানুষগুলির বিচারের ব্যবস্থা যদি আমরা না করতে পারি, আমি মনে করি এই বিল্ডিং ভাঙাটা একটি অসম্পূর্ণ সিদ্ধান্তে চলে যাবে জাতির জন্য। এটি একটি এক্সাম্পল, কিন্তু সমগ্র জাতিকে যদি আমি সঠিক রাস্তায় নিতে চাই, তাহলে এই বিচারগুলি করতে হবে, সেটির পদ্ধতি বের করতে হবে। কারণ আরেকটি তথ্য আমি বলতে চাই, আজকে রাজু বিজেপির যে ব্যক্তিরা কথা বলছেন, আমি তো তাদেরকে দোষ দেব না। ওই সময় যারা এই জালিয়াতির জমি ক্রয় করলো,
জালিয়াতি জমির উপরে বিল্ডিং বানালো রাজুকের প্ল্যান জমা না দিয়ে, সেই মানুষগুলিরও বিচার হওয়া দরকার। কারণ তাদের জন্য আজকে বিজিএমইর মতন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেয় প্রতিপন্ন হচ্ছে, জালিয়াত হিসেবে প্রমাণিত হচ্ছে, অবৈধ ভবনের মালিক হচ্ছে। আমরা কিন্তু রুটে যাচ্ছি না, আমাদের সময় এসছে এই একটি তথ্যের মাধ্যমে সমগ্র বাংলাদেশের সমস্ত কিছুকে যদি আমরা পরিবর্ধন এবং গ্রহণযোগ্য করতে চাই, এই বিচারগুলি জরুরি ভিত্তিতে আমাদের করার ব্যবস্থা করা উচিত। আমি আবারও আসবো, আমি একটু মাহবুব কামালের কাছে আসতে চাই। স্থপতি মোবাশ্বের হোসেন বলছিলেন যে আসলে আমাদের সময় এসেছে মূলে যাওয়ার, এই যে মূল থেকে আসলে শুরু করা উচিত, এবং যারা এই কর্মকাণ্ডের সঙ্গে বিজিএমইএ কে মদত দিয়েছে তাদেরও আসলে বিচারের আওতায় আনা উচিত। আচ্ছা, এখানে হ্যাঁ মূলে যাওয়ার তো একটা, আপনাকে একটু তথ্য দেই। আজকে তারা ওই যে 3 বছরের জন্য যে সময় চেয়েছে, সেখানে একটি বক্তব্য দিয়েছে যে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমরা এই বিল্ডিং বানিয়েছি। অর্থাৎ অলরেডি তারা এই ঘটনাটাকে তাদের লিঙ্কে নিয়ে চলে এসেছে। শুনেন আমি একটু সাপ্লিমেন্ট করি আগে। প্রথম যে মানিক ভাই যেটা বললেন যে সময় চেয়েছে ওরা, যেটা এটা কোনো ব্যাপার না। এইটা দেখেন, টুইন টাওয়ারের মতো এত বড় একটা স্কাই টাচিং বিল্ডিং কয়েক সেকেন্ডে নিউ ইয়র্কের স্কাইলাইন মানে চেঞ্জ হয়ে গেল। মডার্ন টেকনোলজি এরকম, এটা একদিনে ভাঙা সম্ভব, এবং আর্মিতে এরকম ডিমোলিশ করার একটা বোধহয় সেল আছে বোধহয়, যে ডেমোলিশিং ডিপার্টমেন্ট আছে, এটা আর দে আর এক্সপার্ট ইন দিস, তার এমন এক্সপার্টিস আছে, এটা একদিনে ডেমোলিশ করা সম্ভব। সুতরাং এই 15 দিন 1 মাস এগুলো বোগাস কথা। এখন বিজিএমইএর আইনজীবী বলেছে যে ভবনটির সঙ্গে দেশের পোশাক রপ্তানি খাত জড়িত, সেখানে বিদেশি ক্রেতারা আসা যাওয়া করেন, একটি উপযুক্ত স্থান নির্ধারণ করে এখানে যাওয়া বলি। জি, আমি অন্যায় করেছে, আমার মাথায় বড় করে লেখা হয়েছে চোর, একদম কালি দিয়ে, কালি না একেবারে ছেঁকা দিয়ে লিখে দেওয়া হয়েছে। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা মুছে ফেলা অথবা গোপনে থাকা। এই যে অবৈধ ভবন হিসাবে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, আমি যদি আজকে বিজেএম এর প্রেসিডেন্ট হতাম, আমি বলতাম আগামী কাল সকালবেলা at any cost we must remove ourselves from this building because the image of the country depends on this organization. যে প্রতিষ্ঠানের উপরে দেশ এবং জাতির এবং তাদের ইমেজ রক্ষা করার দায়িত্ব রয়ে গেছে, তারা এই ধরনের একটি অবৈধ ভবনে বসবাস করবে, অবৈধ ভবন থেকে কাজ করবে, এটা তো চিন্তাই করা যায় না। আন্তর্জাতিকভাবে তাদের ইমেজ রক্ষার জন্য এই মুহূর্তে তাদের উচিত ছিল হাইকোর্টের রায় পাওয়ার। ওটা রাবিশ কথা বলেছেন উনি, রাবিশ অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন, উনি কার থেকে ইনস্ট্রাকশন পেয়েছেন আমি জানি না। উনি কি, সেটা যে প্রশ্নটা আগে করলাম, উনি কি বিজেএম এর লয়ার না উনি রাষ্ট্রের? যদি রাষ্ট্রের হয়ে থাকেন উনি আমাকে তো কথা বলতে দিবেন না। না, আমার তো অনেক কথা আছে, আপনারা এরকম ইন্টারাপ্ট করলে তো হবে না। সেটা হচ্ছে ওই যে উনি যেটা বললেন, মোবাশ্বের ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রী দপ্তরের যারা এটার সাথে জড়িত, আসলে মোবাশ্বের আপনি বোধহয় আপনার দৃষ্টিটা আরেকটু প্রসারিত করতে পারেন নাই। আওয়ামী লীগের কয়জন এমপি গার্মেন্ট মালিক, বিএনপির কয়জন এমপি গার্মেন্ট মালিক? তাইলে প্রধানমন্ত্রীকে কি শুধু ওই সেক্রেটারিরা বিপদগামী করেছে, না কিছু গার্মেন্ট মালিক বিপদ? একদম কারেক্ট একটা, আপনি ওই জায়গাটায় আপনি যেতে পারলেন না, সত্যি। এবং এই যে একটা চক্র, শাসক শ্রেণী এবং পুঁজিপতি শ্রেণীর যে নেক্সাস, এই নেক্সাসের এই ফল হচ্ছে এই বিজেএমইএ ভবন। আচ্ছা, আমাদের একজন দর্শক ফোনে আছেন, আমরা একটু দর্শকের ফোনটি নিয়ে তারপরে একটু আবার আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। সাদাম কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি, আমার প্রশ্ন সাবেক বিচারপতি এটিএম শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের কাছে। জি, যে ওই যে ওদের বিজেপির যে রিট খাইছে, এই ভবনটা যে করছে, এক নেত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, আরেক নেত্রী এটারে উদ্বোধন করছে। সেক্ষেত্রে এই খাইজটা কি আপনারা যথেষ্ট মনে করেন কিনা? এটা 13 মাত্রা ভূমিকম্প ছাড়া এটা ভাঙা সম্ভব হবে কিনা? 13 মাত্রা, 18 মাত্রা বললাম না। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। একটা বিরতিতে যাব, এগুলো রিজলভ হয়ে গেছে, আমরা অন্য কথা বলি। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আসবো, আপনার বিষয়ে যে কথাগুলো আছে সেটাও জানবো। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে হাতির ঝিলের বিস্ফোরা। বিরতির আগে একজন দর্শক শাহজাহান কবির, তিনি বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসলে একটি প্রশ্ন রেখেছিলেন যে আসলে 18 মাস, তিনি তার কথায় যেমনটি বলছিলেন যে 18 মাস 13 মাস বুঝি না, এই আজকে তো খারিজ হয়ে গেল, কত দ্রুত আসলে এই বিজিএমএ ভবনটি ভাঙা সম্ভব? পরে 7 দিনের মধ্যে ভাঙা সম্ভব। 7 দিনের বেশি লাগার কোনো আদৌ কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 7 দিনের মধ্যে আরো কম লাগবে, আরো কম সময় পারা সম্ভব। আরো কম বরং শিফটিং এ কিছু সময় লাগবে হ্যাঁ, তাদের সেই। জিনিসপত্র যদি আমরা দেখুন, তারা এই ভবনের প্রায় 90 ভাগ, আমরা খবর নিয়েছিলাম তখন, বিক্রি করে দিয়েছে, কিন্তু বিজিএম এর মালিকানার মধ্যে নেই। এটা করে তো তারা ফ্রড করেছে। ইনোসেন্ট লোকদের থেকে পয়সা নিয়ে তারা এই ভবনের 90 ভাগ বিক্রি করে। একটা ব্যাংক আছে বোধহয়, আরো কি আছে রায়ে মনে হয় এই নির্দেশনাও ছিল হ্যাঁ, এই যে- নির্দেশনা যে তাদের পয়সা ফেরত দিতে হবে। তবে আমি বলেছি সুদ সহ না, কিন্তু তাদের পয়সা ফেরত দিতে হবে, এবং এটা দিতেও কিন্তু বিজিএমএ বাধ্য। জি। এবং আবারও বলি যে আইনের প্রতি শ্রদ্ধা দেখানো না দেখানো বিজিএমের উপর নির্ভর করে না, তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে বাধ্য। এখন এখানে আরেকটা কথা আমি বলি ওনাদের যাওয়ার আগে, যে বিজিএমএ সদস্যরা বা যারা বিজিএমের General member যারা। জেনারেল মেম্বার না, আমি বলি যে বিজিএমের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন যারা, তারা সবাই অত্যন্ত কি বলে ধনী লোক, প্রচুর পয়সা আছে, তাদের অনেক বড় বড় আইনজীবী আছে, বুঝলেন। আমাদের মামলা চলাকালেও ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আক্তার ইমাম, ওনারা এসেছিলেন। নিশ্চয়ই তাদের সেই ক্ষমতা আছে ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ বা আক্তার ইমামের মতো আইনজীবী আর থেকে পরামর্শ নেওয়ার জন্য। তাদের তো উচিত ছিল, যখন তারা এই জমিটা নিল, তাদের উচিত ছিল তাদের ওই খ্যাতনামা আইনজীবীদের পরামর্শ নেওয়া, যে দেখুন আমরা এই জমিটা নিতে পারি কিনা। আমি তো মনে করি রুকনুদ্দিন মাহমুদ বা আক্তার ইমাম এরা কেউ তাদের পরামর্শ দিত না যে জমিটা নেন, কারণ এই জমি দেওয়ার ক্ষমতা কারোরই নেই, যেহেতু এটা অধিগ্রহণ করা জমি। কিন্তু তারা করেনি। এখন এইটা একটা হতে পারে যে তারা এই ব্যাপারে একেবারে কি বলে নির্লিপ্ত ছিল। তারা আদৌ ভাবেনি যে তারা হয়তো ভেবেছে আমরা এত পয়সার অধিকারী, এত প্রাচুর্য এবং এত কি বলে পেশি শক্তির অধিকারী। এক প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, আরেক প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা হয়েছে। এই ভবনটি হয়তো আমাদের এত পয়সা রয়েছে যে আমরা আইনের ঊর্ধ্বে, তারা এটা ভেবে থাকতে পারে। কিন্তু দেখুন, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের দেশে যে যাই বলুক, আমাদের দেশে আইনের শাসন অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এবং এই যে বিজিএমএ ভাঙার আদেশ, এটা ছাড়াও আরো অনেক রায় এটা দৃঢ়ভাবে বলা যায় যে আমাদের দেশে আইনের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। দেখুন, বঙ্গবন্ধু হত্যা হওয়ার বহু বছর পরে সাজা হয়েছে, যুদ্ধ অপরাধীদের সাজা হয়েছে কত 40 বছর পরে, তাই না? এখনো হচ্ছে, তারপরে এখনো বিচারাধীন রয়েছে। আপনার জেলখানা হত্যা বিচার হয়েছে। এগুলো থেকে প্রমাণ হয় যে আজ হোক কাল হোক সবাইকে, আপনার মীর কাসিম আলীর টাকার তো অভাব নাই, তারও ফাঁসি হয়েছে। সুতরাং টাকা আছে বলে আমি আইনের ঊর্ধ্বে, এটা ভাবার যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। এবং যদি বিজিএমের এই নায়করা যদি ভেবে থাকে যে আমরা এত ক্ষমতাবান, আর্থিক ক্ষমতা এত বলিয়ান যে আমাদের কেউ টাচ করতে পারবে না, তারা মারাত্মক ভুল করেছে। এবং আইনের এই রায়টি আমাকে বলে যে আমি আনন্দিত কিনা, আমি অবশ্যই আনন্দিত। আমি এই জন্য আনন্দিত না যে আমার রায় অ্যাপেল বিভাগ অ্যাফার্ম করেছে, আমি আনন্দিত এই জন্য যে আইনের শাসনের বিজয় হয়েছে, যে আইন যে শাসন করছে, আমাদের দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত, তারই বিজয় হয়েছে। এই জন্য আমি সন্তুষ্ট। আমার রায় প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি অবশ্যই আনন্দিত, কিন্তু সবচেয়ে বড় কথা আমি আনন্দিত হয়েছি এই জন্য যে আইনের শাসনের বিজয় ঘটেছে। আমি একটু খুব ছোট্ট করে স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে আসতে চাই, তারপর আমি মাহবুব কামালের কাছে আসবো। এই যে আজকে যে কার্যালয় সরিয়ে নিতে, ভবনটি ভাঙতে কতদিন সময় লাগবে তা জানিয়ে বিজিএমএ কে একটি আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত, এবং এই আসছে বৃহস্পতিবার শুনানি করে আপিল বিভাগ এই বিষয়ে আদেশ দেবে, এবং তখনই জানা যাবে যে কত দিনের মধ্যে ভাঙতে হবে ওই ভবন। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন যে 7 দিনের মধ্যেই ভাঙা সম্ভব। একজন স্থপতি হিসেবে আপনি আসলে খুব সহজ একটা কথা বলা যায়, এই ধরনের ভবন ভাঙার জন্য আমি দুটো পার্ট আছে। একটি হচ্ছে এই ভবনটাকে ইভ্যাকুয়েট করা, এখানে মালামাল যা আছে তা নিতে, এটা 2 দিন থেকে 3 দিন ডে নাইট শিফট করা সম্ভব। আর ভাই একটা সুন্দর কথা বলেছে যে বিজিএমইর অংশটুক সরানো কিন্তু বেশি সময় না, অল্প, যেহেতু তাদের অংশ হচ্ছে কম। অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা একই সাথে এই জায়গাটা ইভ্যাকুয়েট করতে পারে। ইভ্যাকুয়েট করার পরে ম্যাক্সিমাম 7 দিন,
কারণটা হচ্ছে ডেমোলিশিং স্ট্রেংথ আমাদের আর্মিতে যেটা রয়েছে, যে স্কোয়াড রয়েছে, তারা টেকনোলজি ইউজ করে, অর্থাৎ এক্সপ্লোসিভ দিয়ে সারা বিশ্বে এই ধরনের ভবন কয়েক ঘন্টার ভিতরে ভাঙা যায়, খালি ফিক্স করতে যেটুক সময় লাগে। আরেকটি তথ্য ভাই বলেছেন যে এই ভবনটি হচ্ছে এমন একটি ভবন, আশেপাশে দালান কোঠা বাড়িঘর কিছুই নাই, অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা নাই। আর খারাপভাবে যদি বলি যে আমরা মানুষ দিয়ে ভাঙবো, রাজুক যেভাবে চিন্তা করে, আগামীকাল থেকে টপ ফ্লোর ভাঙা শুরু করুক না, তারপরে এরা চলে যায়। কিন্তু এর আগে তো আমরা দেখেছি যে র্যাঙ্কস ভবন ভাঙতে গিয়ে দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল, এবং এত বড় একটি স্থাপনা আবারও যে যখন ভাঙতে হবে, আজ কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে এই ভবনটি ভাঙতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। হ্যাঁ, ওই যে এক্সপ্লোসিভের কথা বলছি। আর র্যাঙ্কস ভবন ভেঙেছে, এখানে আরেকটি এইখানে সরকারি রেসপন্সিবল মিনিস্টার কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, উনি বলেছেন কয়েক মডার্ন টেকনোলজি কথা। সেখানে অ্যাটর্নি জেনারেল সাহেব কিভাবে এক বছর সময় চান? অ্যাটর্নি উনি তো সরকার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব সরকার ফর দিস পারপাস। এরপরে আপনার অ্যাটর্নি জেনারেল কার উকিল? এখানে তো প্রশ্ন আসে, যদি কার উকিল, সরকার না বিজেপি এর উকিল? এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আজকের ওনার বক্তব্য শুনে আমার মনে হলো যে উনি বোধহয় চাচ্ছেন যে কয়জন আজকে এটা খারিজ করেছেন, কোনো রকমে ওনাদের রিটায়ারমেন্ট পর্যন্ত অপেক্ষা করানো যায় কিনা, তাহলে বিজেপিকে দিয়ে আরেকটি গেম প্লে করা যাবে। ইফ আই এম রং, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বাট মাই ফিলিং ইজ দিস। এই ফিলিংটা শুধু আমার না, বাংলাদেশের অনেক লোকের সাথে আমি আলাপ করেছি, তাদেরও এই ফিলিং। এই টেকনোলজি ইউজ করে 7 দিনে এটা সুন্দরভাবে আশেপাশে কোনো রকম না ক্ষতি করে এটাকে ডেমোলিশ করা সম্ভব। সময় যেটুক লাগবে এটা ইভাকুয়েট করতে, সেটা ইমার্জেন্সি হিসেবে ইভাকুয়েট সবাই মিলে যদি করে, সেটাও 3 দিন 4 দিন, অর্থাৎ মোট 15 দিনের মধ্যেই, এক চোখ বন্ধ করে লাগবেও না, 7 দিনেই করা সম্ভব। এবং এখানে আমি আরেকটা কথা বলি, অ্যাটর্নি জেনারেল সাহেবের কথা থেকে মনে হচ্ছে যারা এই মামলায় পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সাথে ইনভলভ, তাদের উপর উনি খুব ঝেড়েছেন। তার মানে উনি মোটেও পছন্দ করেননি যে তারা এসে এই বিজিএমএ ভবন ভাঙার পক্ষে ওকালতি করুক। উনি বলেছেন যে তারা কেন আগে, উনি অ্যাটর্নি জেনারেল সাহেব তো একজন নামকরা উকিল, উনি কোথায় বসেছিলেন? উনি কেন করেন? রাজুক কেন করে নাই? রাজুক তো গর্ত খোঁড়ার সময় পারমিশন লাগে, 16 তলা বিল্ডিং তো এক রাত্রে হয় নাই। উনি নাখোশ। এই যারা যেসব উকিল, অর্থাৎ মঞ্জুল মোর্শেদ বা আপনার বেলার রেজওয়ানা চৌধুরী বা ফিদা কামাল, তাদের উপর নাখোশ যে তারা কেন আমাদের এসে অ্যাসিস্ট করলো এই ভবন ভাঙার ব্যাপারে। একটা বিষয় যে আজকে রায়ের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন যে ভবনটি দেশের রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এবং বিজিএমই এর পক্ষ থেকে ভবনটি ভাঙার ব্যাপারে মৌখিকভাবে 3 বছরের সময় আবেদন করা হয়েছিল, রাষ্ট্রপক্ষ 1 বছরের সময়ের কথা বলেছিল। রাষ্ট্রপক্ষ বলে নাই, আমি একদম সরাসরি উনি অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি বলছি অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগতভাবে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের বুকে এটি একটি বিস্ফোরক, এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন আইনের হাতে এটা আছে, আইন যা সিদ্ধান্ত নেবে তাই কার্যকর করতে হবে। সেখানে উনি বলার কি? জি মাহবুব, আসলে এখানে আমি অ্যাড করি, আপনি অপরাধ করে আপনি যেহেতু এক্সপোর্ট করছেন এই জন্য আপনি বেঁচে যাবেন, এটা কোনো কথা হতে পারে? আচ্ছা, মানে ব্যাপারটা হলো আমরা এত উত্তেজিত হয়ে পড়ছি, মানে অন্যায়টা এত ভয়াবহ যে সবাই উত্তেজিত হয়ে পড়েছে, ফলে আমি কথাই তো বলতে পারছি না। আর যেহেতু বিচারপতি এবং স্থপতি দুইজন রিলেটেড, এবার আপনি আমি এখন মানে আমি সাংবাদিক হিসাবে আমরা আর বলবো না, মনে হচ্ছে যে মানে আমার এখানে কোনো স্টেক নাই, কিন্তু আমার স্টেক আছে কি? আচ্ছা, একটা হলো যে প্রথম কথা হচ্ছে ইটস অ্যান এক্সেলেন্ট জাজমেন্ট ইন দি রাইট ডিরেকশন, এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য এইটা আমাদের দরকার ছিল, এবং একটা হাই প্রোফাইল ইনস্টিটিউশন বিজিএমই, তার বিরুদ্ধে যে এরকম একটা রায়, এইটা একটা খুবই চমৎকার। এবং আগামী দিনে কি হবে, আগামী দিনে এই যে নদীর পাড়ে খাল বিল দখল টখল করে এই যে উঠতেছে এবং তারা বলতেছে যে হয়ে গেছে কি করা, হয়ে গেছে কি করা এখন আর বলা যাবে না, কারণ দিস ইজ দ্য এক্সাম্পল। এটা একটা পজিটিভ দিক। আমার কাছে যেটা ভয় হচ্ছে সেটা হচ্ছে এই রায়টা কার্যকর হবে কিনা। আমি কিন্তু একদম সিরিয়াসলি বলতেছি এই জন্য যে মানে আমাদের দেশটা কিন্তু সংঘবদ্ধ শক্তির কাছে জিম্মি হয়ে আছে। আপনারা খেয়াল করেন, সড়ক পরিবহনের সংঘবদ্ধ শক্তি, আজকে পত্রিকায় দেখলাম ডাক্তাররা সংঘবদ্ধ শক্তি, টিচাররা ইভেন ঢাকায় এসে করতেছে, ক্লাস বর্জন করে ছাত্রদেরকে জিম্মি করে, মানে সংঘবদ্ধ শক্তি হলেই একটা জিম্মি করার প্রবণতা দেখা দিচ্ছে। এবং যেহেতু বিজিএমই একটা সংঘবদ্ধ শক্তি, এই শক্তি এই রায় এর বিরুদ্ধে এই রায় কার্যকর হবে কিনা আমি সন্দিহান। এবং অ্যাটর্নি জেনারেলের কথাটা ভেরি ফিশি,
এবং এই যে প্রথম পদক্ষেপ। এবং চিফ জাস্টিসের তো আর বেশি সময় নাই, এটা দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এখন কথাটা হচ্ছে যে না মানে কতগুলি কথা এখানে। একটা কথা হচ্ছে যে আমরা আগে কি দেখছি যে উচ্চ আদালতের রায় যেগুলি গভর্নমেন্ট মনে করে যে এগুলি তার পক্ষে, সেগুলি ইমিডিয়েটলি কার্যকর হয়, যেমন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাইরে রায় হলো সাথে সাথে উচ্ছেদ। আবার কতগুলি দেখতেছি যে জনস্বার্থ বিষয়ক রায় উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে রায় দিচ্ছেন, সেগুলি কোনো বাস্তবায়ন হচ্ছে না, হয় না। তো এইটা কি হবে এটা বলা মুশকিল, আমি কিন্তু এখনো বলতেছি আর কি। প্রথম কথা হচ্ছে আমি মানে এই জায়গা এই আমার কতগুলি প্রশ্ন এখানে। আপনি এখনো সন্ধিয়ান, আজ তো এই যে রায়ের বিরুদ্ধে যে হ্যাঁ। আপিল করা হয়েছে তা তো খারিজ না হয়ে না গেল। আইনগত তো কোনো বাধা নেই, আর ভাঙা না ভাঙা ভাঙা আইনগত তো কোনো আমি বাধা আমি নেই। এখানে একটা কথা বলি, হ্যাঁ একমাত্র মহামান্য রাষ্ট্রপতি ছাড়া ছাড়া কেউ কারো পারবে কোনো না। ক্ষমতা না। নেই এই সুপ্রিম কোর্টের রায় না সেটা না বলছি না। অমান্য করা। সুতরাং না, এই এটা ব্যাপারে কি- আপনার সন্দেহটা আমি বলবো মানে আপনি কি এই যে না, সময়ের অমূলক। বিষয়টাতে এনেই কি না সন্দেহ আমি প্রকাশ আমি আমি করছেন? বলতে চাচ্ছি যে এখানে অন্য কোন Delay ধরনের tactics। প্যাচ হয়, কোনো একটা মানে যদি সুপ্রিম কোর্ট যদি কোনো সময় না দেয় তাহলে তারা ভাঙতে পারে, বাধ্য। ভাঙতে বাধ্য। সেই জি। আচ্ছা, আমার কাছে কতগুলি প্রশ্ন। একটা হচ্ছে যে বিজিএমইর এই জায়গাটাতেই কেন মানে 5 কোটি টাকা বা 1 কোটি টাকা দিয়ে ক্রয় করে এখানেই কেন করতে হবে? তারা কানাডার বেগমপাড়ায় বিশাল বিশাল প্রাসাদ করতেছেন, তারা মালয়েশিয়ার সেকেন্ড হ্যান্ড করতেছেন, অজস্র টাকা এইখানে কম টাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে নিয়ে এখানে একটা করা, এইটার কারণটা কি? এবং যদি তারা করলোই বা, তো এই বিজিএমই ভবন থেকে এই যে বস্ত্র বালিকারা যাদের পায়ে ঘামে, যাদের শ্রমে তাদের যে এই ফুলে ফেপে উঠা বেগমপাড়ায় প্রাসাদ এবং মালয়েশিয়ার সেকেন্ড হোম, এই ভবন তাদের জন্য কি করেছে? এই যে এতদিন ধরে যে এই ভবনটা থাকলো, এই ভবন দিয়ে তারা ব্যবসা করেছে তো। এবং শোনেন, তারা এবং এই তারা- 10% তারা তারা কিন্তু- মালিক। শোনেন, তারা কিন্তু এইটা এই রপ্তানি কার্যে ব্যবহার করেনি, তারা বিক্রি করে দিয়েছে। 90% তারা বিক্রি করে দিয়েছে। অর্থাৎ তারা বিজনেস করেছে, এটা দিয়ে বাণিজ্য করেছে। হ্যাঁ, একদিকে তারা আন্তর্জাতিক বাণিজ্য করছে, আবার একদিকে তারা দেশীয় বাণিজ্য করছে। একটা বড় ভবন তৈরি করে এখানে তারা ফ্লোরগুলি বিক্রি করে দিল। এখন মানে আপনি যে জাজমেন্টটা দিয়েছেন যে ভাঙলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, রাইট জাজমেন্ট। এবং তারা কেন সাফার করবে, তাই না? তারা ইনোসেন্ট লোক, তারা তো জানে না, তারা জানে না। আমি এখন যেটা বলতে চাচ্ছি, সবকিছু তো হয়ে গেল, এখন কি করা? এখন মানে কি করা? ঢাকা ইজ এ স্পন্টেনিয়াস সিটি, এটা কোনো প্ল্যান সিটি না, ইউনো। এবং পৃথিবীর অনেক সিটি আছে যেগুলো স্পন্টেনিয়াসলি গড়ে উঠছে, কিন্তু পরে এগুলো রিস্ট্রাকচার হয়েছে, যেমন প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। এগুলো ঢাকা স্পন্টেনিয়াসলি গড়ে উঠছে, কিন্তু এটা রিস্ট্রাকচারাইজেশন হচ্ছে না। এইটা কি করে করা যায়? এবং এই যে সোয়াম্পি ল্যান্ডের সোয়াম যেগুলো, এই আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, দেখছি তো কতগুলো জলাশয় ছিল, জলাশয়গুলি কিভাবে এখানে অট্টালিকা উঠে গেল। এই ভবনটিও তো জলাশয় খাল ভরাট করে তারপরে করা হয়েছে। এবং ওই জলাশয়টা বন্ধ করে দিয়েছে। সোনারগাঁ না, এই যে সোনারগাঁ হোটেল, এই যে সুন্দরবন হোটেল, এগুলো জলাশয় দেখেছি। আমরা তো ঢাকা শহরে, আমি তো আমার জন্মই ঢাকা শহরে, আমরা দেখতেছি তো কিভাবে জলাশয়গুলো আস্তে 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 ভরাট হয়ে যাচ্ছে এবং কিভাবে এখানে অট্টালিকাগুলি উঠতেছে। এইটা কিভাবে রোধ করা যায়? শুধু ঢাকা শহর না, সমগ্র বাংলাদেশে। দেখেন বাংলাদেশের ভূমি কি, ভূমি একটা অংশ হচ্ছে পানি, একটা অংশ হচ্ছে হাইল্যান্ড, আর একটা হচ্ছে এই যে ফ্ল্যাট ফ্লো জোন, যেটা প্লাবন ভূমি বলি আমরা। এখন আরবানাইজেশন বলেন বা এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, এগুলি তো হতে হবে হাইল্যান্ডে। আপনার পানি এবং ফ্ল্যাট ফ্লো জোন, প্লাবন ভূমি যেটা, সেগুলিকে তো আপনাকে আনপ্রোটেক্টেড রাখতে হবে, তা না হলে তো বিপদ, তা না হলে বন্যা হবে, তারপরে নানা রকম এনভায়রনমেন্টাল পলিউশন হবে। এবং আমি মনে করি যে শুধুমাত্র ঢাকা শহর না, বাংলাদেশের যে সমস্ত জায়গায় এই ধরনের এই যে সোয়াম্প আছে, হ্যাঁ, বা জলাশয় আছে, খাল বিল নদী, এগুলি প্রত্যেকটিকে এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলিকে প্রোটেক্ট করা দরকার, এগুলিকে প্রিজার্ভ করা দরকার। হ্যাঁ, তা না হলে দেশের জন্য ভয়। আরবানাইজেশন দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, অন্য জমি আছে। এবং দেখেন এখানে এত সুন্দর একটি জায়গার মধ্যে একটি অসুন্দর ভবন একটা পুরো হাতির ঝিল এলাকার সৌন্দর্যকে নষ্ট করে একটা সিটি স্পন্টেনিয়াসলি গড়ে উঠতে পারে, কিন্তু এটা টু হোয়াট এক্সটেন্ট? এটার তো কোনো মা বাপ নাই। আপনার ওই যে রক্ষা করার কথাটা বললেন, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওই যে 2000 সালে জলাশয় এবং উন্মুক্ত জলাশয় এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনটি করা হয়েছে। আইন আছে। এখন সেটার প্রয়োগ যাতে আরো কঠোরভাবে করা যায়, এবং তার একটি পদক্ষেপ হিসেবে কিন্তু আমরা এটাকেও চিন্তা করি। না, এখন কথা হচ্ছে জলাশয় এবং মাঠ, খেলার মাঠ যে আইনটা,
এই আইনটার আগে যেগুলি হয়েছে সেগুলি কি হবে সেটাও একটা বিবেচনা থাকে Exactly. এবং এটাকে কিভাবে রিস্ট্রাকচার করা এটা কিন্তু মানে আগে করে আইন হওয়ার আগে করেছে, সুতরাং আমার সব দোষ মাপ, এটা হইতে পারে না। কারণ অথবা এটা এই আইনটি কি যথোপযুক্ত আছে বর্তমান পরিপ্রেক্ষিতে সেটা প্রয়োগ তো আমাদের এখানে প্রতিটি ক্ষেত্রে নেই। যেরকম হাইকোর্টের অর্ডার আছে হাইওয়েতে কোনো অবস্থায় ভটভটি রসিমন করিমন চলবে না, তারপরে তো তাহলে আমরা তো দেখি যে চলছে। কেন চলছে? আমি কয়েকবার বলেছি যে ওই এলাকার ডিসি এবং এসপি কে জেলখানায় নেওয়া হচ্ছে না কেন? আরেকটা সাধারণ বিষয়, তাহলে তো এটাও আলোচনায় আসছে। এই যে পলিথিনের ব্যবহার, সেই বিষয়টিও পলিথিন ব্যান্ড করার কারণে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা উচ্চ স্থানে পৌঁছে গেছে। কিন্তু এখন কি পলিথিন ব্যবহার হচ্ছে না? পলিথিন ব্যাগ তৈরি হচ্ছে বাজারে, যে কোনো জিনিস কিনতে গেলে পলিথিন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, হাইকোর্টের রায়ের সাথে সাথে যদি বিজিএমইএ তাদের ভবনটা ভেঙে ফেলতো তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের ইমেজ বেড়ে যেত, অনেক বেড়ে যেত। এখন তারা চোর হিসাবে, ফোরজার মানে কি বলে জালিয়াত হিসাবে কিন্তু সারা বিশ্বের কাছে পরিচিত। কিন্তু মাহবুব কামাল তো সন্দেহ প্রকাশ করেছেন আদৌ কি না, এটা না হবে? এটা ভাঙতে তো বাধ্য না। আমি আমার উনি যেটা সন্দেহ প্রকাশ করেছেন, বাংলাদেশে আইনের শাসন এখনো কারো ক্ষমতা নেই যে সুপ্রিম কোর্ট আদেশ ডিফাই করে ওই অবস্থা। এখন বাংলাদেশে আমরা এখনো ওই ধরনের বন্য, কিন্তু কবে ভাঙা হবে সেই বিষয়টি আমার সন্দেহটা এটা একটা স্যাটায়ার, এটা ভাঙতেই হবে, এটা হ্যাজ টু বি ব্রোকেন। বিকল্প এটা কোন বিকল্প? আমি বলছি যে এই যে সংঘবদ্ধ মানে শক্তির কাছে যে আমরা জিম্মি, তাতে সন্দেহ হয় যে এইটা 3 বছর চাওয়াটাও কিন্তু সন্দেহজনক। এবং অ্যাটর্নি জেনারেল স্বয়ং বলতেছেন উনি কার প্রতিনিধিত্ব করতেছেন, উনি কি বিজেপি এর প্রতিনিধিত্ব করছেন না গভর্নমেন্টের প্রতিনিধিত্ব? কথা শুনে মনে হচ্ছে উনি বিজেপি এর লয়ার হিসেবে কাজ করছেন। উনি তো বলতে পারতেন যে 7 দিনের ভিতরে তোমরা খালি করে দাও, কবে ভাঙা লাগবে আমরা সেটা সিদ্ধান্ত নেব। আচ্ছা, আমি বোধহয় টাইম পাবো না, মানে আমি একটা কথা বলতে, আমি আর আমার এক বন্ধুর সাথে কিছুক্ষণ আগে আলাপ করতেছিলাম এখানে আসার আগে, খুব সংক্ষেপে। উনি বলতেছিলেন যে আইডিয়ালি কিন্তু মানে ঢাকায় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলে না, আরবানাইজেশন চলে না আইডিয়ালি। প্র্যাকটিক্যালি হয়েছে সেটা হচ্ছে কি, এইটাকে বলে যে ওটার কি বলে ব্যাক ওয়াটার প্লেস আর কি, যেমন শীতলক্ষা, বুড়িগঙ্গা, তুরাগ এইসব নদীর ব্যাক ওয়াটার এটা মানে আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর হাইল্যান্ডগুলিতে করে। আমরা কিন্তু বাই অ্যান্ড লার্জ আমরা ঢাকা কিন্তু সোয়াম্পস, বুঝছেন, এই যে বিভিন্ন নদী দ্বারা আমরা, হ্যাঁ মেজর পোর্শন, যেহেতু এটা হয়ে গেছে, এইটা স্পন্টেনিয়াসলি গড়ে উঠছে, এখন এই স্পন্টেনিটিকে বাধাগ্রস্ত করতে হবে এবং অলরেডি যেটা হয়েছে এটাকে রিস্ট্রাকচারাইজ করতে হবে। এটা ছাড়া ঢাকা ইজ এ ডাইং সিটি, ঢাকা ইজ এ ডাইং সিটি। আমি চাইবো এই জাজমেন্টটা উইল বি এ সোর্স অফ ইন্সপিরেশন ফর অল ইলিগাল অ্যাক্টিভিটিস এক্স্যাক্টলি রিলেটেড টু ল্যান্ড। শতপ্রণোদিত ভাবেই কি নিতে হবে নাকি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে হবে? সরকারকে নিতে হবে। জি, যখন হয়েছে সরকার তো নিতে বাধ্য। জি, আমি ওই বিষয়টি আসলে যেটা যদি তারা নিজেরা না ভাঙে তাহলে রাজুক বাধ্য এটা ভাঙতে, নয়তো রাজুকের চেয়ারম্যান সহ সবাইকে জেলে যেতে হবে। আচ্ছা, আমার ছোট্ট আরেকটি বক্তব্য আছে, একেবারে দুটি কথা। এই বিল্ডিংটির সাথে যতজন জড়িত তার মধ্যে আরেকটা গ্রুপ জড়িত আছে, কনসালটেন্ট অফ এ বিল্ডিং, অর্থাৎ ডাক্তার, কনস্ট্রাকশন যে কোম্পানি করেছে, দে আর অলসো রেসপন্সিবল ফর দিস। কারণ কনসালটেন্টকে পরিষ্কার, কনসালটেন্সিতে পরিষ্কার বলা আছে যে জায়গায় তুমি বিল্ডিং বানাচ্ছ রাজুকের অনুমোদন সেখানে পাওয়া যাবে কি যাবে না। নিশ্চয়ই সেখানেও এই মাসেল পাওয়ার দেখানো হয়েছে, রাজুকের অনুমোদন নেওয়া না নেওয়া আমাদের ব্যাপার, আপনি ডিজাইন করেন আমরা করব, এই বক্তব্য না হলে কোনো কনসালটেন্টের পক্ষে এই কাজ করা সম্ভব না। আমি মনে করি সেই কনসালটেন্টকেও নিয়ে আসতে হবে যে তার লাইসেন্স রাখা। কিন্তু কনসালটেন্টের আগে এই যে বলা হচ্ছে যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি তো নেওয়া হয়নি। রাজুককে তো প্রথমেই, কারণ যে কোনো বিল্ডিং ঢাকা গ্রেটার ঢাকায় করতে গেলে প্রথম দায়িত্ব হচ্ছে ল্যান্ড ক্লিয়ারেন্স। ল্যান্ড ক্লিয়ারেন্স মানে হচ্ছে এই জমিতে কিছু কি করা যাবে, কতটুক করা যাবে, কতটুক, এই ক্লিয়ারেন্স নিতে গেলে তো এখানে কোনোভাবেই করতে পারতো না, বিকজ অফ দ্য জলাশয় এন্ড আদার থিংস। আর ফরজারি করা নেওয়া জমি তো প্রশ্নই ওঠে। আমি খুব সংক্ষেপে একটু জানতে চাই যে স্থপতি মোবাশ্বের হোসেন যেটা বলছিলেন যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরকেও এই বিষয়ে আসলে জবাবদিহিতার আওতায় প্রত্যেকেই তো এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া, যেমন বিজিএমইএ তাদের প্রত্যেককে সু করতে পারে যে তোমাদের রং অ্যাডভাইসে আমরা করে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু সিভিল না, ক্রিমিনাল অ্যাকশন আনতে পারে। সরকার দুদক করতে পারে, দুদকের একটা বড় দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি যে তোমরা তলিয়ে দেখা যে কোন পরিস্থিতিতে ইন ডেপথ কোন পরিস্থিতিতে তোমরা এই ধরনের অনুমোদন বা রং অ্যাডভাইস দিয়েছিলে। একজন দর্শক আছেন ফোনে, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন।
যে আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিজিএম এর পক্ষে বা বিপক্ষের কথা না, এটা হলো বিজিএমই তো গোপনে কোনো স্থাপন তো গোপনে করে নাই, এটা সরকারের একবারে ক্লিয়ার অনুমোদন ছিল। দুই সরকারের দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তো বিজিএমই কে আজকে আমরা আলোচকদের কথা থেকে আমি আমার মনে হচ্ছে বিনয়ের সাথে বলছি, মনে হয় বিজিএমই আজকে জাত শত্রু, অথচ বিজিএমই আজকে বাংলাদেশকে গড়ার জন্য একটা কারিগর। এটা কেউ স্বীকার করুক আর নাই করুক। আর যখন এই বিল্ডিংটা এখন আদালত যখন নির্দেশ দিয়েছে ভেঙে ফেলার জন্য, সরকার যেহেতু জড়িত ছিল, সরকারের সুনির্দিষ্ট অনুমোদন যেহেতু ছিল, প্রধানমন্ত্রী ভুল কোন নির্দেশনা কেউ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। আপনি ভুল কথা বলছেন। দয়া করে শুনেন প্রশ্নটা। তো বিজিএমই কি এই সরকারের কাছে আজকে এটার ক্ষতিপূরণ দাবি করতে পারে না? প্রথম কথা হলো, আপনি না জেনে একটি কথা বলেছেন, একটি কাগজও আপনি দেখাতে পারবেন না এই ভবনের অনুমোদন নেওয়া হয়েছে। এক, আর বাংলাদেশের আইনের পরিপন্থী জলাশয় সংরক্ষণ আইন এবং ওই যে জালিয়াতির মাধ্যমে জমি, সেখানে তো আপনি বিল্ডিং বানাতেও পারেন না। একটি সাধারণ মানুষই এই কাজটি করবে না। আমরা তো শুধুমাত্র বিজিএমই না, এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই, এখানে দায়িত্ব ছিল বিজিএমই এর তাদের আইনজীবীদের পরামর্শ নেওয়া। জি আমি একটু শেষ করি, আমি এটা কনক্লুড করি। এইখানে বাংলাদেশে হয়েছে কি, এটা মানে আমি বলি এভিল ফোর্সেস আর গ্যাংড আপ, এভিল ফোর্সেস আর গ্যাংড আপ। সেইটা গভর্নমেন্টের এভিল ফোর্স, বিজনেস কমিউনিটির এভিল ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশনের এভিল ফোর্স, যখনই একটা এরা মানে তাদের শ্রেণী স্বার্থ একটা মানে সম শ্রেণী স্বার্থের কারণে তারা এমন কোনো কাজ নাই তারা পারে না। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের বিষয় হাতির ঝিলের বিস্ফোরণ। আমি একটু স্থপতি মুবাশির হোসেনের কাছে একটু আবারও আসতে চাই যে বিরতির আগে একজন দর্শক বলছিলেন যে, এবং তিনি এটাও বলছিলেন যে বিজিএমই এর উচিত সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়া। এটা কি ইন ওয়ান সেন্স তো চাইতেই পারে, কারণ দুই প্রধানমন্ত্রী যখন এসছে, বিজিএমই যদি আমি বিজিএমির কি হলে আমি তো এইভাবেই চেতাম যে আমি কি বলে গার্মেন্টস এক্সপোর্টের ব্যাপারে এক্সপার্ট, কিন্তু বিল্ডিং ল সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে দুই প্রধানমন্ত্রী এসে যখন না, কিন্তু এখানে একটা কথা আছে, তাদের দায়িত্ব ছিল, কারণ তাদের তো প্রত্যেকই অত্যন্ত দামি আইনজীবী রয়েছে, সেই আইনজীবীদের পরামর্শ তো তাদের নেওয়া উচিত ছিল। স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু বিল্ডিং করার সময় কি আসলে আইনজীবীর প্রয়োজন হয়? তখন তো এই জমিটা যে তারা নিল, এটা কি আইনতভাবে নিতে পারে কি পারে না, ওই বিল্ডিং ওখানে তুলতে পারে কি পারে না, এগুলো তো অবভিয়াসলি আইন। কথার সাথে আমি একটা কথা বলি, রিহ্যাবের প্রত্যেকটা মেম্বারের কাছে যদি আপনি যান, তাহলে একটি মজার জিনিস দেখবেন, অলমোস্ট প্রত্যেক এই ডেভেলপারের প্যানেল অফ লয়ার আছে শুধুমাত্র জমির কাগজপত্র দেখার জন্য। তো এটি আর প্রথম কথা হচ্ছে, আপনি যখন জমি কিনবেন তখন আইনজ্ঞ ছাড়া কিভাবে জমি কেনা যায়? এটা তো একটা প্রশ্ন। একটা জিনিস বুঝি না, তারা ইন্টারন্যাশনালি বিজনেস করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে, ওরা কিছুই জানে না। তাদের অনেক মূল্যবান, অনেক দামি আইনজীবী রয়েছে তাদের। অবশ্যই দেশের সর্বোচ্চ আইনজীবীরা তাদের। আশ্চর্য ব্যাপার, এদের ট্যাক্স লয়ার আছে। এইখানে ভাই যে কথাটি বলেছে যে ওই সময় দুই সরকারের সময় একটা বিরাট গ্রুপ অফ পিপল, অর্থাৎ গার্মেন্টস এর মালিক এমপি ছিলেন, দে হ্যাভ ইনফ্লুয়েন্সড, আমার ধারণা ওনার কথার পরিপ্রেক্ষিতে, যে প্রধানমন্ত্রীর ওইখানে যারা কর্মরত আছেন তাদেরকে কনভিন্সড অর ফোর্সড দেম টু প্রোভাইড দুই প্রধানমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার। তাছাড়া তার কোনো আমি তো চাইলে আমার প্রধানমন্ত্রীকে আমার কাছে আমি একটা কথা বলবো, সব সাধারণ সদস্যরা যে চেয়েছেন তা কিন্তু নয়। যারা এই বিজিএমই এর ওই সময় নেতৃস্থানে ছিল শুধু তারাই। আমি সব মানে জেনারেলাইজ করব, তাদেরও আজকে সোচ্চার হওয়া উচিত। তোমরা কেন করলে? আমি একটু বলি, কারণটা বলি, মানে ভাই সাধারণ সদস্যদের আমি কিন্তু দোষ দেব। আমি বলি শুনেন, মানে যখন কাণ্ডটা হয়েছে তখনকার বাংলাদেশ এখনকার বাংলাদেশ কিন্তু এক না, এটা আপনাকে বুঝতে হবে। তখনকার বাংলাদেশ হলো যে
কোনো বিচার নাই, মানে বিচারহীনতা। মিডিয়া মিডিয়া মানে মিডিয়াকে বাইপাস করে অনেক কিছু করা যায়। আমি এখানে একটু রাজনৈতিক কথা বলবো, একটু রাজনৈতিক কথা বলতেই হচ্ছে। জিয়াউর রহমান দেশে যে বিচারহীনতার কালচার সৃষ্টি করে গেছে, সেটা চেঞ্জ করতে এই সময় লেগেছে। আমি বলি তখন হয়েছে কি, তখন এখন যেভাবে মানে আদালত যেভাবে সুমোটো করতেছে, আদালত যেভাবে প্রত্যেকটা বিষয় দেখতেছে, তখন কিন্তু এই কালচারটা ছিল না, আনফরচুনেটলি এটা ছিল না। তখন তারা মনে এখন কিন্তু এরকম কাজ কেউ করবে না। জিয়াউর রহমান তো এমনেমৃদি দিয়ে গেছে বঙ্গবন্ধুর খুনিদের জন্য বিচার করা না যায়, এখন কিন্তু এই কাজ কেউ করবে না। এটা আপনি সেই কালচার মানে এটা কিন্তু সময়ের ফসল। আমি বলবো ইট ইজ এ প্রোডাক্ট অফ টাইম, কারণ ওই সময়টা এরকম ব্যাপারটা ছিল না। এবং এখন নাইলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 40 বছর আমাদের কেন ওয়েট করতে হবে? যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার বিচার, জেলখানার বিচার, এই বিচারগুলি কিন্তু বিচার বিভাগকে প্রচন্ড রকম শক্তিশালী করেছে। নট অনলি দ্যাট, আমরা যারা জেনারেল আইনের শাসনকে, আমরা যে জেনারেল পিপল, আমরা আইনের শাসনের প্রতি প্রচন্ড রকম আস্থাশীল হয়ে গেছি। ফলে আমি উনি যে সুন্দর কথাটা বলেছেন, আজকে হয়তো এই কাজ করতো না। আমি বলি আজকে মানুষ জানে যে আদালতের নির্দেশ খণ্ডন করার ক্ষমতা, কারণ আজকে মানুষ জানে এটা। কিন্তু উনি যেটা বলেছেন 30-40 বছর আগে কিন্তু মানুষ এটা ভাবতো না, কারণ ওই যে কালচার অফ ইম্পিউরিটি যেটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে গেছেন, আপনারা কথা ইমিউনিটি দিয়ে দিলেন। আমি একটা বলি, এমনকি শুনেন, এমনকি খালেদা জিয়াও তো ওই যে অপারেশন ক্লিন হার্ট, তাদেরকে ইন্ডিয়ামিউনিটি দিয়ে দিয়েছিল যে তাদের বিরুদ্ধে যেন মামলা করা না যায়। মিডিয়া যত শক্তিশালী হয়েছে, বিচার বিভাগ যত শক্তিশালী হয়েছে, এখন কিন্তু এই যে কাজগুলো, আইনের শাসন যত শক্তিশালী হয়েছে, এখন কিন্তু এগুলো সম্ভব না। যেমন আমি বলি এখন কিন্তু লেফটেন্যান্ট কর্নেল সাইদ তারেক আরেকটা হওয়া খুব ডিফিকাল্ট আছে। আচ্ছা, খুব ডিফিকাল্ট। জি, যদি এখন চাইলেই কেউ সাইদ তারেক হতে পারে। আচ্ছা, আমি মাহবুব কামালের এই বিষয়টি নিয়ে একটু আসতে চাই যে এখন অনেক এই বিষয়গুলো আর করা সম্ভব না, কিন্তু তারপর আমি একটা ছোট্ট পরিসংখ্যান একটু স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে দিতে চাই। সারা দেশে প্রায় 17 লাখ একর সরকারি ভূমি প্রভাবশালীদের দখলে আছে, এবং এর মধ্যে রেলের জমি রয়েছে 4391 একর, বাকি 12,60,200 একর জমি খাস জমি। এখন এসব ভূমি উদ্ধারে দীর্ঘদিন ধরে তাগাদা দেওয়ার পরও তো দখল মুক্ত হচ্ছে না। ভূমি উদ্ধারের আগে ভূমিগুলি দেওয়া হয় কিভাবে? একটা সাধারণ মানুষের জমি নেওয়া হয় অল্প মূল্যে, সরকারের পয়সা দিয়ে সেখানে রাস্তা বানানো হয়, ইলেকট্রিসিটি দেওয়া হয়, তারপরে মোবাশ্বেরের মতন 2-4 জন লোককে একটি কাগজ ধরিয়ে দেওয়া হয়। আমি বহুবার একটি কথা বলেছি, বাংলাদেশের বুকে একজন মানুষ আমাকে দেখানো হোক, একজন, যে যাই হোক, যিনি সরকারের এই কাগজটি কয়েক লক্ষ গুণ মূল্যে বেশি দিয়ে ব্ল্যাকে বিক্রি করেন নাই। আমি তার পায়ে ধরে পাবলিকলি সালাম করতে চাই। নট এ সিঙ্গেল ওয়ান। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই কাগজটিরও পুরো টাকা ওনাকে দিতে হয় না। ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমাদের মতন ডেভেলপারের কাছে এসে উনি বিক্রি করে দেন। কত টাকায় বিক্রি করেন আপনারা চিন্তা করতে পারেন। আমি একটা স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি দেই, আমাদেরকে একটা স্টাডি করতে হয়েছে, একজনের রিপোর্ট তৈরি করতে হয়েছে। গুলশানের মতন জায়গা, সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় 1 বিঘা জমির উপরে একটি বিল্ডিং বিক্রি হবে। এইটি কেনা বেচা হচ্ছে 465, প্রায় 500 কোটি টাকায়। দলিল হচ্ছে কত টাকায় বলতে পারেন আপনারা? অনলি 50 কোটি টাকায়। তাহলে বাকি টাকা কোথায় গেল এবং কোথা থেকে আসলো? এই জায়গাটি কার? সরকারের। সরকার বিক্রি করেছেন কত টাকা দিয়ে? হার্ডলি 50 লাখ টাকায়। তাহলে 50 লাখ টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা, এত বড় ব্ল্যাক মার্কেট আর বাংলাদেশের বুকে আমার মতন শিক্ষিত লোক ছাড়া কেউ আছে বলে আমার জানা নাই। We are the people, the biggest criminal of this country. Allotment of plot is nothing but issue of permit to sell it in the black market. Not a single one in this country কোন ডেভেলপারকে দিয়ে বলেছেন, ভাই আমি সরকারি মূল্যে পেয়েছি, আপনি এই ফ্ল্যাটগুলি সরকারি মূল্যের সাথে সমন্বয় করে বিক্রি করেন। বাংলাদেশের বুকের থেকে এই ফ্ল্যাট প্লট বিক্রি করা বন্ধ করতে হবে। কিন্তু কোন সরকারি, আমি আবারও বলছি, কোন সরকারি এই একটি ব্যাপারে কাজ করতে রাজি না। 15 বছর পরে আজকে এখন এই সরকার চিন্তা ভাবনা করছে যে আর প্লট দেওয়া হবে না। 5 কাঠা জমি মোবাশ্বের পেল, 20টা ফ্ল্যাট বানালো। আমার তো দরকার একটা ফ্ল্যাট। প্রত্যেককে যদি আমি 5 কাঠা করে দেই, কনস্টিটিউশনালি প্রত্যেক লোককে যদি আমি দেই, তাহলে বঙ্গোপসাগর ভরাট করা ছাড়া দ্বিতীয় পথটা আমার জানা আছে বলে আমার জানা নেই। আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর আমি এই বিষয়েই আসলে আপনাদের দুজনের মতামত জানতে চাই। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি।
আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে হাতির ঝিলের বিস্ফোরণ। আমি একটু মাহবুব কামালের কাছে আসতে চাই। বিরতির আগে আমরা যে প্রশ্নটি করেছিলাম আসলে স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে, এই যে বিশাল পরিমাণে সরকারি ভূমি প্রভাবশালীদের দখলে আছে এবং দখল মুক্ত করার আসলে এই বিষয়টি কিভাবে করব আমরা? না, বাংলাদেশে তো যেহেতু খুব আইনের সংক্ষেপে। মানে দীর্ঘদিন ধরে আইনের শাসন সেইভাবে ছিল না, এখন একটু শুরু হয়েছে। ফলে এখানে তো নানা রকমের ললেসনেস হয়েছে, নানা রকমের এনার্কি হয়েছে, নানা রকম হয়েছে। যেমন আমি ঢাকা শহরের কথা এটাই বলি, যেহেতু সময় পাবো না, জি, যে এনাফ ইজ এনাফ এবং ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এনিথিং। ঢাকা যেভাবে গত 400 বছরে যেভাবে আনপ্ল্যান্ড ওয়েতে স্পন্টেনিয়াসলি বেড়েছে, এখন এইটাকে রিস্ট্রাকচারালাইজ করতে হবে। তাতে যদি বঙ্গভবন ভাঙতে হয় ভাঙতে হবে, যদি প্রধানমন্ত্রী কার্যালয় ভাঙতে হয় ভাঙতে হবে। মানে আমি এমনি কথার কথা বললাম। যেমন এই যে প্যারিসও কিন্তু স্পন্টেনিয়াস সিটি। নেপোলিয়ন এটাকে প্রথমে রিস্ট্রাকচারালাইজ শুরু করছে আর কি, এবং আজকে প্যারিস খুব একটা প্ল্যান সিটি। মানে তো এখন আমাদেরও এই রিস্ট্রাকচারাইজ করার যে ইয়েটা সেটা কে নিবে, এই শুরু করবে কে? এইটা তো মানে কর্তৃপক্ষ যদি বলি তাহলে রাজুক একটা প্রধান কর্তৃপক্ষ, ওয়ার্কস মিনিস্ট্রি একটা কর্তৃপক্ষ। রাজু কি সেভাবে এখন দায়িত্ব পালন করতে না, পারছে? করতে হবে তো, তা না হলে তো এটা তো ডাইং সিটি। আমরা করাচিকে এতদিন বলছি যে ডাইং, মানে করাচি কিন্তু মানে মুমূর্ষু অবস্থা থেকে জেগে উঠতেছে, আর আমরা জাগা অবস্থা থেকে কিন্তু মুমূর্ষু হয়ে যাচ্ছি। এই ডিফারেন্সটা এখানে। এবং কলকাতা দেখেন, কলকাতা কিন্তু মানে বসবাসযোগ্য করে ফেলতেছে সবাই, ইউনিক হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ। হ্যাঁ, তা আমরা তো ডাইং। এইটাকে বাঁচাতে হলে আপনাকে এইটাকে নতুন কোনো এনার্কি করা যাবে না, এবং যে সমস্ত এনার্কি হয়েছে সেগুলিকে রিফাইন করতে হবে। রাজুকের পক্ষ থেকে কি ইনিশিয়েটিভ নিতে বাধ্য করতে হবে। দে শুড বি ফোর্সড টু ডু কে দ্যাট। বাধ্য করবে? আলটিমেটলি সরকার না পারলে জনগণ করতে হবে তো, তা না হলে তো বাস করবো কিভাবে? এটা হলো একটা। আর বিজিএম এর প্রতি আবার একটা অনুরোধ, সেটা হচ্ছে মানে আমাদের রাষ্ট্রটা যে এই যে মধ্যম আয়ের দেশ হইলাম, হ্যাঁ, এই যে পার ক্যাপিটা ইনকাম বাড়লো ইত্যাদি, এইটার জন্য এটার পিছনে ওয়ার্ক করছে কারা? 3টা শ্রেণী। একটা হচ্ছে ওয়েজ আর্নার, 2 নম্বর হচ্ছে গার্মেন্টস শ্রমিক, আর 3 নম্বর হচ্ছে আমাদের এই যে মানে কৃষক শ্রেণী। 3টেই কিন্তু পাবলিক সেক্টর। পাবলিক সেক্টরে এই 3টা সেক্টরই কিন্তু এই দেশটাকে এইভাবে উনতেছে। তাইলে এখন বিজিএমই কি এই যে গার্মেন্ট সেক্টরের যে অবদান, কন্ট্রিবিউশন টু দি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, এবং এর পেছনে যে লাখ লাখ গার্মেন্ট বালিকারা শ্রম দিয়ে যাচ্ছে, জি, এই এইটা কথাটা আমি কিন্তু রায় উল্লেখ করেছি, এইটা তারা ফিল করে কিনা, যে শ্রমিকদের কন্ট্রিবিউশন, হ্যাঁ, এইটা তারা ফিল করে কিনা। এই টাকা দিয়ে যদি শ্রমিকদের জন্য একটা ব্যারাক করা হইতো তাইলে আমরা খুশি হইতাম। যে টাকা বিজিএমই ভবনের জন্য খরচ করেছে, যদি আমরা যদি দেখতাম যে এমন একটা ব্যারাক করেছে যেখানে 3-4 হাজার লেবার থাকতে পারে, তাইলে না বুঝতাম যে হ্যাঁ, ওদের একটা প্রো পিপল, ওদের একটা জাতির প্রতি একটা দায়বদ্ধতা আছে। ওনারা যে কথাটা আমি বারবার বলতেছি, ওনারা মানে এখন মানে সরাসরি বলতে হয় মোবাশ্বের ভাইয়ের মতো, ওনারা টাকা পাচার করতেছেন তো, স্ট্রেট ওয়ে তারা টাকার পাচার করতেছেন। এই বালিকাদের শ্রমের টাকা তারা পাচার করতেছেন। কানাডা, সেখানে বেগমপাড়া আলিশান প্রাসাদ উঠতেছে, মালয়েশিয়া প্রাসাদ উঠতেছে, তারা মানে বিলাসবহুল জীবনযাপন করতেছে। অথচ গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণ করতে কমিশন করা লাগে, যে একটা একটা বডি করা লাগে। আচ্ছা, আপনারা দেখেন তো কত টাকা দেওয়া যায়, তো বলতেছে 4,000, তো 5,000, এই দর কষাকষি। মানে যাদের কারণে গার্মেন্ট শিল্প এই বিকশিত হয়েছে, যাদের কারণে তাদের বেগমপাড়া প্রাসাদ, তারা অবহেলিত, তাদের জন্য বাসস্থানের কোনো খবর নাই। ওনারা একটা অবৈধ জায়গায় বিরাট মাল্টি স্টোরিড করে সেটা আবার কি করলেন? বিক্রি করেছে, রেন্ট ভাড়া দিয়ে দিলেন, বিক্রি করেছে, বিক্রি করেছে, প্রফিট করেছে ওখান থেকে। তাইলে এই যে প্রফিট মোটিভ, তার মানে এটাকে কি বলবো? এটা অধঃপতিত পুঁজিবাদ। ইট ইজ নট অনলি ক্যাপিটালিজম, ইট ইজ এ ডিজেনারেটেড ক্যাপিটালিজম। এবং এই অভিশপ্ত পুঁজিবাদ থেকে আমাদের শ্রমিক শ্রেণীকে বাঁচাইতে হবে, গার্মেন্টস শ্রমিক শ্রেণীকে বাঁচাতে হবে, এবং আমাদের মানে সোসাইটিকে এই মানে কি ব্যাকওয়ার্ড পুঁজিবাদ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করে নতুন উদ্যমে আমাদেরকে শুরু করতে হবে। এবং এইটার পেছনে বিচার বিভাগ থাকবে। হ্যাঁ, মানিক ভাই তো রিটায়ার্ড করে গেছেন, আপনার তো আর কিছু করার নাই। আমি যারা এখন তারপরেও এই বিষয়ে, এবং আমি তো মনে করি আমাদের লাস্ট রিসোর্স হচ্ছে বিচার বিভাগ, জুডিশিয়ারি। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। ওই হাতিরঝিল এলাকায় বেগুনবাড়ি নামে বিএনপি সরকারের আমলে তাদের বেশ কয়েকজন মন্ত্রীকে জায়গা বিলিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল ওই মেজর কামরুল নামে এক প্রাক্তন প্রতিমন্ত্রী,
জিয়াউল হক জিয়া নামে একজন প্রাক্তন প্রতিমন্ত্রী এবং শফিক রহমান যিনি অনেক বড় বড় কথা বলেন টেলিভিশনে, উনি আমার একটা বস ছিলেন। তাদের এইটা পত্রিকায় এসেছিল খবরটা, আসার পরে সাথে সাথে স্বপরিণত হয়। আমি রুল ইস্যু করেছিলাম, রুল ইস্যু করেছিলাম এবং সেখানে দেখা গেল এরা বিনা পয়সায় এইসব জমি বিএনপি সরকার এদের মধ্যে বিতরণ করেছে। এবং আমি রুল ইস্যু করার পরে সেটা আমি 4 জন সচিবকে দিয়ে একটা কমিটি গঠন করেছিলাম, হেডেড বাই যিনি এখন দুদকের চেয়ারম্যান। ওনারা খুব সুন্দর একটা রিপোর্ট দিয়েছেন যে তারা আসলে মারাত্মক ধরনের অপরাধ করেছে। এবং সেই দিন আদালতে সে আমার কোর্টে ওই নুরুল হুদা ইঞ্জিনিয়ার সাহেব, উনিও ছিলেন চেয়ারম্যান, উনিও বলেছেন যে এইগুলো আসলে বিলি দেওয়া হয়েছে, কোনো নোটিশ নাই, কোনো টেন্ডার নাই, কিচ্ছু না, এই সব লোকদেরকে টেবিলের নিচে বিএনপি সরকার এই জমিগুলো দিয়ে দিচ্ছে। সেই রুলটা এখনো কিন্তু পেন্ডিং আছে। সেই রুলের এই জমি বিতরণ করে দিয়েছে বিএনপি সরকার এইসব মন্ত্রী। এই যে শফিক রেহমানকে যে এই যে জায়গাগুলো দিল, উনি কিন্তু কিছু করতেও পারলেন না, উনি একটা জায়গা কিছু করতেও পারলেন না। একজন সাংবাদিক সমকাল পত্রিকায় এটা লিখেছিল, তারপরে আমরা রুল ইস্যু করেছিলাম, আমরা সবাইকে তলব করেছিলাম হাইকোর্টে। সেই রুল কিন্তু এখনো পেন্ডিং আছে, ওই মামলা শেষ হয়নি। চৌধুরী মানিকের কাছে আসতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আপনার কি মত যে এখনো যে এত জমি সরকারি ভূমি প্রভাবশালীদের দখলে রয়েছে, এই বেগুনবাড়ি এলাকায় যে সরকারি জমি দিয়ে দেওয়া হলো, এটা তো দখলের চেয়েও খারাপ। জি, এবং গুলশান বনানীর যে লেক, সেই লেকের জমিও তো ভরাট করে সেখানেও তো অনেক বাড়ি এবং ফ্ল্যাট করা হয়েছে এবং সেটাও প্রভাবশালীদেরকে দেয়া হয়েছে। এখন এর থেকে বাঁচার উপায় কি? সাংবাদিক মাহবুব কামাল বলছিলেন যে ঢাকা ইজ আ ডাইং সিটি, বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, বাসযোগ্য করার জন্য আমাদেরকে এখন কি করা উচিত আপনার? এবং একদম শেষ প্রশ্ন, এই যে দখলদারদের হাত আসলে কি আইনের হাতের চেয়েও কি লম্বা? অবশ্যই না, আইনের হাত অনেক, আইনের হাত, যেটা আমি বারবার বলছি, আইনের হাত অনেক লম্বা। একটু মারবে, এক সেক্রেটারি তাকে সমন জারি করেছে আর কি, মানে আদালতে, তো উনি দেশের বাইরে, তখন উনি উকিল বলতেছে মাননীয় আদালত তো দেশের বাইরে, তখন ঢাকার ডিস্ট্রিক্ট জাজ বলছিলেন যে ওয়ারেন্ট ইস্যু করে দেন, লেট হিম আন্ডারস্ট্যান্ড that the arm of law can reach him anywhere in the world. এখন কি করা উচিত আমাদেরকে খুব সংক্ষেপে? এখন করা উচিত যেটা, সেটা আদালত করছে এবং আদালতের আরেকটু যে প্রসেসটা চলছে, সেই প্রসেসটা চললেই আপনার সব ঠিক হয়ে যাবে। মাহবুব কামাল বলছিলেন যে রাজুককে উদ্যোগ নিতে হবে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। রাজুক যদি উদ্যোগ না নেয় তাহলে রাজুককে বাধ্য করতে হবে উদ্যোগ নিতে। আদালত করবে, সরকার করবে, বুঝলেন? যেমন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব বলেছেন যে মডার্ন টেকনোলজি দিয়ে এই বিল্ডিং ভাঙা অত্যন্ত, মানে কি বলে, সেলিটারি একটা কথা বলেছেন উনি, বুঝলেন? উনি এখন বোধহয় সুও মোটর যুগ এসে গেছে, এখন বোধহয় সুও মোটর যুগ এসে গেছে। এখন যেভাবে অন্যায় অত্যাচার চলছে, আদালত যদি একের পর এক সুও মোটর না করে, প্রতিদিনই হচ্ছে, গভর্নমেন্ট তো কিছু করছে না। একদম শেষ পর্যায়ে কি করা উচিত? কি করা না, আমি আশার আলো দেখাতে চাই। ভাইরা যে কথাটা বললেন, আমিও অনেক কথা বলেছি, সেটি হচ্ছে পৃথিবীতে একটি রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই, প্রতিদিন এই কথাটি বলি, যে রাজধানীর চারপাশ দিয়ে 4টি মিষ্টি পানির নদী রয়েছে। কোরআনে যদি আমরা যাই, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে তুমি ভালো কাজ করলে জান্নাতে যাবা, ওই যে যার নিচে দিয়ে নহর প্রবাহিত। অর্থাৎ জান্নাত বললে আল্লাহ তাআলা ভেবেছে চিনতে নাও পারে, সেই জন্য নহরের কথা বলেছে। সেই নহর বেষ্টিত ঢাকা শহর, আমরা চাইলে ঢাকাকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ রাজধানীতে পরিণত করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। এবং সেখানেও একটি মজার কথা, এই যে নদীগুলি পলিউটেড হয়েছে, টেমস নদী প্রায় 20 বছর লেগেছে পরিষ্কার করতে, ঢাকা শহরের এই 4টি নদীকে পরিষ্কার করতে হার্ডলি, কেন বুড়িগঙ্গার ব্যাপারে রায় আছে না, জাজমেন্ট আছে না, 2 বছরে করা সম্ভব। কারণটা হচ্ছে প্রকৃতি বাংলাদেশকে এমন অডেল দিয়েছে যে আমাদের প্রতি বছর যে বৃষ্টি হয়, আমি নদীর তলদেশ থেকে যদি ময়লাগুলি সরিয়ে ফেলতে পারি, 2 বছরের বর্ষায় এই পানিগুলি ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট হয়ে যায়। এসব জমি দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। আচ্ছা মোহাম্মদ একটু, আচ্ছা মানি ভাই, এই যে বুড়িগঙ্গার ব্যাপারে হাইকোর্টের জাজমেন্ট, বুড়িগঙ্গা কেন, সমস্ত নদীর ব্যাপারে এই যে প্রাক্তন প্রধান বিচারপতি, উনি হাইকোর্টে যখন ছিলেন, এবিএম খায়রুল হক সাহেব, উনি এক রায় দিয়ে গেছেন, যে রায়টা এখনো কার্যকর, কিন্তু যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ম্যান্ডেমাস, বুঝলেন? সেই রায় কিন্তু এখনো, এবং এই রায়ের ভিত্তি করে এই যে আজকে এসে অসন্তোষ প্রকাশ করলেন অ্যাটর্নি জেনারেল, যারা জনস্বার্থের মামলা করেন তাদের ব্যাপারে, তাদের কারণে কিন্তু
বহু খাল বহু নদী এখনো জীবিত হয়ে আছে কিন্তু, বুঝলেন? এই যে যারা দখলদারদের থেকে এই পিআইএল এর আইনজীবীরাই কিন্তু এইসব, আমি নিজেও অনেক 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 জাজমেন্ট দিয়েছে। এবং এই যে দখলদারি পদ্ধতিটা হচ্ছে সরকারের যে জমিগুলি আছে খাস জমি, বাংলাদেশে সরকার হচ্ছে সবচেয়ে বড় জমিদার, কারণ হাইয়েস্ট জমি আছে সরকারের অধীনে। সেই জমিটি কিভাবে মোবাশ্বের যে ডিসি সাহেবের কাছে একটু কথা বলবে, 10,000 টাকা দিলে পারেই আমাকে 99 বছরের জন্য 50 বিঘা জমি দিয়ে দিচ্ছে। এবং রেল বোধহয় সবচেয়ে বেশি জমি ওন করে, সবচেয়ে বেশি ওন করে। এই যে জনগণের সম্পদ আমাদের মতন কিছু মুষ্টিমেয় লোক যে প্রতিনিয়ত নিচ্ছে, এগুলি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এই লিজ দেওয়া বন্ধ করতে হবে, লিজ দেওয়া জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে, জনগণের স্বার্থে প্ল্যান করে এই জায়গাগুলি ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। ওই যে উনি ঢাকা শহর নিয়ে যে কথা বললেন, ঢাকা শহরের বিরাট জমি তো এই পদ্ধতিতে আমাদের মতন ক্রিমিনাল রাজুককে কি ঢেলে সাজানোর। প্রথম হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্রের কোন শহরে 54টি প্রতিষ্ঠানের আন্ডারে একটি শহর আছে বলে আমার জানা নাই। এখানে 7টি মন্ত্রণালয়, প্রত্যেকের বইয়ে লেখা আছে যেখানে যাহাই লেখা থাকুক না কেন তোমারটাই হলো সবার ঊর্ধ্বে, অর্থাৎ 7 মন্ত্রণালয়, সবাই সুপ্রিম। নগর সরকারের বিকল্প পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নাই। আমাদের মেয়রদেরকে শক্তিশালী করতে হবে, তাদের তারা কিন্তু সেলিব্রিটির কাজ করছেন। ঢাকার 2 মেয়র ওনারা যেভাবে রাস্তা পরিষ্কার করেছেন, এই ট্রাক আপনার ট্রাক যত পার্কিং করতে, এবং দক্ষিণের মেয়রও এটা ওনারা তো ওনাদেরকে ক্ষমতা দিতে হবে ওনাদের কাছে, এবং ওনারা তাদের সীমিত ক্ষমতা নিয়ে যা করেছে সেটা ভীষণভাবে প্রশংসা। আমি বলি একটু ধুলাবালির একটা বিষয় কিন্তু আসলে রয়ে গেছে। জি, হানিফ সাহেব যখন মেয়র ছিলেন, হানিফ তখনই কিন্তু এই যে মানে নগর সরকারের উনি দাবি এবং এটা কিন্তু আমলাতন্ত্র এটা করতে দিচ্ছে না, সেক্রেটারিয়েট এটা করতে দিচ্ছে না, করতে দিলে তারা নিয়ন্ত্রণটা তাদের হাতে রাখে। এবং পৃথিবী দেখেন না, কথা কিন্তু আপনাকে আরেকটা করতে হবে, আপনাকে এখানে কথা আছে কিন্তু আপনি যদি একজন অনুপযুক্ত বা অসৎ মেয়র পান তাহলে তার এটা হবে না। সেও তো একই কথা। আমাদের তো এখন যে 2 মেয়র আমরা পেয়েছি ঢাকায়, এমন মেয়র তো আমাদের পেতে হবে। আমরা আশা করি যে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরেকটি এই বিষয়ে আয়োজন করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।